শিক্ষকতা জীবন বলতে আমি চাকরি জীবন আমার একটা, আমি শুরুটা করেছিলাম ইউজিসি প্রজেক্ট দিয়ে। কিন্তু আমার শিক্ষকতা জীবনটা ১১টা বছর আমি কাটিয়েছি মন্দিরের মতন আমাদের কাছে। লাইফ তো যেমনই চলুক, লাইফ অলওয়েজ ইজ আ চ্যালেঞ্জ। এই যে আসে না, রেগুলারিটি নেই, তার জন্য কি হয়, ওরা অনেক ইম্পর্টেন্ট তথ্য পায় না। কিন্তু নট ব্রেকিং দ্য রুটিন অফ মাই স্কুল। 10:30 থেকে 4:30 নো টিউশন। তখন কেন মেয়েরা টিউশনে যাবে? প্রত্যেকটা কোনায় কোনায় যদি বুঝে পড়ে, কোশ্চেন যেখান থেকে আসুক, তুমি সূচিপত্রটা খুললে, জাস্ট সূচিপত্র একটা পাতা। শিক্ষকতা জীবনে কাটিয়েছেন বহু বছর, তৈরি করেছেন বহু ছাত্রছাত্রী। আজ আমাদের সাথে শিলিগুড়ি লাইভে, শিলিগুড়ি টক্সে রয়েছেন অত্তুহা বাগচি, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের এখন তিনি প্রধান শিক্ষিকা বা বর্দি বা হেডমিস্ট্রেস আমরা বলতে পারি। যেহেতু আমি এই স্কুলের, ওই জন্য বর্দি বলেই সম্বোধন করবো অত্তুহাদিকে। আজ রয়েছেন আমাদের সাথে স্টুডিওতে অত্তুহা বাগচি। নমস্কার। নমস্কার। দিদিমণি, যদি বলি যেহেতু স্কুলের আমাদের ট্রেডিশন দিদিমণি বা বর্দি বলা, সেটা দিয়ে আমি সম্বোধন করবো আপনাকে। খুব যদিও ভালো, আবার আমার খুব ভালো লাগছে। এখন যদিও অনেকেই ম্যাম ম্যাম মিস, আমি সবসময় রেকটিফাই করতে থাকি, ম্যাম না মিস না, দিদিমণি বলো, বর্দি বলো। যেহেতু স্কুলের একটা জায়গা থাকে যে একদম বর্দি, হেডমিস্ট্রেসকে একদম বর্দি বলে, একদম। তো সেটা তো যেহেতু আপনাকে আমি পাইনি, সেসব আমরা ছিলাম না, তবে বর্দির জায়গাটা বর্দিরই থাকে। তো দিদিমণি, শিক্ষকতা জীবনের কতগুলো বছর অতিক্রান্ত? শিক্ষকতা জীবন বলতে আমি চাকরি জীবন আমার একটা, আমি শুরুটা করেছিলাম ইউজিসি প্রজেক্ট দিয়ে আচ্ছা। 1990 সাল থেকে। আর শিক্ষকতা শুরু হয়েছিল 91 শেষ থেকে লিঙ্কন হাই স্কুল দিয়ে। আমি আহ, আমিও কিন্তু গার্লস হাই স্কুলেরই মেয়ে। হুম। একদম 71 সালে ঢুকেছি, 83 সালে বেরিয়েছি 1 থেকে 12 পড়ে। কিন্তু আমার শিক্ষকতা জীবনটা 11টা বছর আমি কাটিয়েছি ইংলিশ মিডিয়াম স্কুলে, লিঙ্কনস, নির্মলা, ডন বস্কো, এই সমস্ত স্কুলে। আচ্ছা। তারপরে আমি এসএসসি দিয়ে, আমি প্রথমে ছিলাম অনেক দূরে বালুরঘাটে, হুম। প্রথমবার এসএসসি দিয়ে ওটা ছেড়ে দিয়ে আবার ডন বস্কোতে ঢুকি, আবার দ্বিতীয়বার এসএসসি দিয়ে, তারপর থেকে আর ছেড়ে পড়েনি সরকারি চাকরিতে। এই শ্যামধনজোত, যেটা আমাদের বাতাসির কাছে, ওখান থেকে আমার চাকরি মানে শুরু হয়, সরকারি চাকরি আর সরকারি কি। চাকরি। আর তারপরে তো আবার চেঞ্জেস আছে। ওর পরে আমি দু জায়গায় আরও এইচএম হওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমার জায়গা পছন্দ হয়নি বলে দিইনি। শ্যামধন থেকে সোজা যাই আমি উত্তর দিনাজপুরের চাকুলিয়া ব্লকে হুম হুম। এইচএম হয়ে, তারপরে ওখান থেকে গার্লস হাই স্কুল, এখান প্রচুর থেকেই জায়গা, রিটায়ার করব। হ্যাঁ, প্রচুর এটা জায়গা করেছেন। অষ্টম চাকরি এটা আমার। প্রচুর প্রচুর। সরকারি করেছি 4 নম্বর, ছেড়েছি 2টো। আচ্ছা দিদি, যদি জিজ্ঞেস করি যে একদম ইংরেজি মিডিয়াম থেকে বাংলাতে চলে আসা, হুম, আবার সেই ছোটবেলা স্কুলে চলে আসা, একদম। ছোটবেলার একটা স্মৃতি, সেই জায়গাটা, কোনো একটা জায়গায় কি সেই লোভটা ছিল যে শিলিগুড়ি গার্লসে যাচ্ছি, সুযোগ হ্যাঁ, পাচ্ছি, কেন অবশ্যই যাবো না? অবশ্যই। মানে এটা তো মন্দিরের মতন আমাদের কাছে। হুম এখনকার যারা মেয়েরা, অনেক সময় সে কালকে আমি হচ্ছিল কথাটা, হুম একটি মেয়ে এসছে উইদাউট ইউনিফর্ম। হুম তখন আমি বললাম যে ইউনিফর্মটাকে সম্মান করিস না, মানে রেজাল্ট নিতে এসেছে। আমি ইউনিফর্মটাকে সম্মান করিস না তোরা? এই ইউনিফর্মটা কত গর্বের, ইউনিফর্ম পরে আসবে, ইউনিফর্ম না পরে আসলে কিন্তু আমি মার্কশিট দেবো না। তো এই যে ইউনিফর্মের প্রতি স্কুলের, এই জন্য প্রতিদিন যখন ঢুকি মনে হয় মন্দিরে ঢুকছি, একটা নতমস্তক হয়েই যায়। যা কিছু আজকে এই যে এতগুলো জায়গায় চাকরি করেছি, এতগুলো ইংলিশ মিডিয়াম স্কুলেও চাকরি করেছি, আমি তো জীবনে কোনোদিন ইংলিশ মিডিয়াম স্কুলে পা রাখিনি অ্যাজ এ হুম। স্টুডেন্ট, বাট আমি এতগুলো স্কুলে চাকরি করেছি এবং সার্থকতার সঙ্গেই করেছি। একদম টোটালটাই ক্রেডিট গোজ টু অল মাই টিচার্স। গার্লস হাই স্কুলে যারা আমাকে পড়িয়েছেন, হুম হুম। তিল তিল করে বড় করেছেন। এবং বাড়ি, অবশ্যই আমার বাড়িতেও একটা আবহ ছিল। আমার বাবা ডাক্তার ছিলেন, মা গৃহবধূ, বাট আমার তো দাদা দিদিরা সবাই নর্থ পয়েন্ট লরেটো স্টুডেন্ট। আমার নিজের দাদা ডন বস্কোতে পড়তো, তাই বাড়িতে একটা আবহ ছিল। বাট হোয়াট এভার, স্কুল তো প্রচুর দিয়েছে আমাকে, প্রচুর, এটাই। স্কুল থেকে প্রচুর পেয়েছি। আচ্ছা দিদি, ছোটবেলার থেকে বড় হওয়া, হেডমিস্ট্রেস, এই যে একটা জার্নি, এই জার্নিটা আপনার জীবনে, যদি আপনাকে আমি বলি যে একটা রোল ব্যাক, মানে পিছনে ফেরত যাওয়া, যদি আপনার যদি ট্রেনটা রিভার্স হয়, তাহলে পারে একটা ছোট্ট ওয়ার্ডে ওটাকে কিভাবে আপনি, যদি বলি আমরা সারমর্ম কি লিখবেন যদি এক লাইনে বলতে হয়? একটা শব্দতেই বলতে পারবো, হুম। বর্ণময়।
বর্ণময় মানে আমি উম, মানে প্রসঙ্গত আবার মেয়েদের কথা চলে আসে। আমি মেয়েদের বলছিলাম, সেদিন প্রণাম করতে এসেছে, তখন আমি বলছিলাম যে লাইফ তো যেমনই চলুক, লাইফ অলওয়েজ ইজ আ চ্যালেঞ্জ। তো যে ওই চ্যালেঞ্জটাকে একদম স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে যে ওটাকে ফেস করতে পারবে, তার মনে হয় না পিছনের দিকে কখনো তাকাতে হবে। মানে আমার বাবা খুব বলতেন একটা কথা, ইফ দের ইজ আ উইল দের ইজ আ ওয়ে। হুম। তোমার যদি ইচ্ছে থাকে, অদম্য ইচ্ছে শক্তি যদি থাকে, তাহলে এমন কোনো বেড়া নেই যেটা তুমি ডিঙোতে পারবে না। সব বেড়া ডিঙোতে পারবে। এই যে মনের ভিতর উইল পাওয়ার, উইল ফোর্স, আমি করবই। আমি একটা সেদিন আমি কালকে মানে মেয়েদের সঙ্গে কথা হয় তো নানানভাবে, ওরাও এসছে, ওরাও খুব নস্টালজিক হয়ে যাচ্ছে, অনেকে কাঁদছে। হুম। আমরা তো বড়দিকে ধরার আমাদের ক্ষমতা ছিল না, কিন্তু আজকাল তো দেখো যুগটা পাল্টেছে। মেয়েরা এসে মানে সামনে আসছে না, একদম পাটা জড়িয়ে ধরছে, পারে তো আমাকে জড়িয়েই ধরে, হুম, হুম, হুম। কাঁদছে, এরকম করছে। তো আমি ওদেরকে বললাম যে দেখো, এই যে রিসেন্ট থইবি বলে একটি মেয়ে চলে গেল না, হুম, 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 দুর্ধর্ষ রেজাল্ট, হুম। স্কুলে টপার। ওর ঘরে লেখা ছিল, আমি জীবনে কোনোদিন দ্বিতীয় হব না। এটা ওর ছিল ট্যাগলাইন। আমি একটা ইসেতে ফেসবুকেই ওর বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছিল, ওর দিদা দাদু বসেছিলেন, আমি কোনোদিন দ্বিতীয় হব না, অ্যান্ড শি মেনটেন্ড ইট টিল হার লাস্ট ব্রিথ। তো এই যে বললাম ইচ্ছা শক্তি, এর নাম ইচ্ছে শক্তি। হুম। আমি করব মানে করব, না জিদ। করার মতন তো কোনো জায়গা নেই। যদি আমি চাই আমি এটা করব, কার সাধ্য আমাকে আটকায়? আরে দিদি যদি আমরা কথা বলি, এত বছরের শিক্ষকতার জীবনে প্রচুর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেখেছেন। তো এবছর আগের বছর থেকে যদি বলি, শিক্ষাবর্ষে 11-12 হয়ে গিয়েছে সেমিস্টার। হুম। তো সেক্ষেত্রে 11-12 সেমিস্টার হওয়ার ক্ষেত্রে, তো যদি বলি বাংলা মাধ্যম স্কুলগুলোতে অনেকটাই ডিফারেন্স এবং নতুন কিছু সাবজেক্ট ইনক্লুড হওয়া, হুম। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কিভাবে সেটাকে অ্যাডপ্ট করছে বা শিক্ষিকারাই বা কিভাবে করছে, তার আগে একবার আপনাকে রিকোয়েস্ট করবো 11-12 যে সেমিস্টার সিস্টেমটা সেটা যদি একটু দর্শকদের বলেন। সেমিস্টার যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার বছরের শুরু থেকে, যেমন অ্যাডমিশন হয়ে গেল 11-এর, হুম, হুম, 2রা জুন আমাদের স্কুল খুলছে, হুম। অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে কালকে। তো জুন জুলাই আগস্ট পুরো ক্লাস হবে, সেপ্টেম্বরে গিয়ে ফার্স্ট সেমিস্টার হবে। আচ্ছা। তারপরে পুজোর ছুটি হবে, নভেম্বর ডিসেম্বর তো একটা ওই টেস্ট পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা এগুলো চলে। তারপরে আবার কিছুদিন যখন টেস্ট পরীক্ষা চলে তখন তো 11-এর ক্লাসটা সাসপেন্ডেড থাকে। টেস্টের পরেই হয় অ্যানুয়াল এক্সাম। অ্যানুয়ালটা শেষ হওয়ার পর দিন থেকেই একদম 23 তারিখ পর্যন্ত, 23শে ডিসেম্বর পর্যন্ত আবার 11-এর কিছু ক্লাস হয়। আচ্ছা। হুম। ঠিক আছে, কিছুটা আমরা চেষ্টা করি ওই ক্লাসটা করার। তারপরে 2রা জানুয়ারি থেকে আবার ক্লাস, গিয়ে আবার সেকেন্ড সেমিস্টার হবে। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যখন হবে, হুম, হুম, হুম। মানে সকালবেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বিকেলবেলায় 11 পরীক্ষা। এইভাবে আচ্ছা, হয়, দুটো করে সেমিস্টার। আচ্ছা। এইবার আগে যেমন একটাই বছরে অ্যানুয়াল পরীক্ষা হতো, আমরা অনেক সময় হাফ ইয়ারলি পরীক্ষাও নিয়েছি। হুম, গার্লস হাই স্কুলেও বোধহয় হয়েছে, তোমরাও হয়তো দিয়েছো হুম, হুম, হাফ হুম, ইয়ারলি পরীক্ষা। তো এই সেমিস্টারটা প্রথম বছর, এবছরই তো প্রথমটা হয়েছিল ওএমআর শিটে। হুম, ওএমআর শিটে সে মেয়েরা অবজেক্টিভটাই ভালো করেছে, হুম, কিন্তু ওদের বোধহয় ধারণা হয়েছিল যে এরকমই ওয়েমার সেটা হবে। আমি মানে একটু মানে লাককে ভরসা করে আমি লিখতে পারবো এবং সেখানে স্কোরিং হবে বা হোয়াট এভার। কিন্তু সেকেন্ড সেমিস্টার কিন্তু তার ছিল না, এখানে আচ্ছা। ছিল সাবজেক্টিভ, লিখতে হবে। হুম, ওরা কিন্তু ধরাশায়ী হুম। পারফরমেন্স হয়েছে খুব, মানে ফার্স্ট সেমিস্টারের সাথে সেকেন্ড সেমিস্টারের মার্কসের কোনো প্যারিটি নেই। তো সেক্ষেত্রে কোনো প্যাটার্ন আসেনি ফার্স্টে যে স্কুল তাদেরকে গাইড করে দেবে বা হ্যাঁ, কিছু? প্যাটার্ন এসেছে। মেয়েরা এখন একটা সমস্যা কি হয়েছে জানো তো, মেয়েরা প্রচণ্ড নন স্কুলিংয়ে বিশ্বস্ত হয়ে গেছে। হুম, আমরা প্রচণ্ডভাবে চাইছি এবং খুব কড়াকড়িও করি, হুম। পরীক্ষায় বসতে দেব না, এরকম স্কুলে ধরনের আসতে হবে। প্রচুর বলতে থাকি। কিন্তু এই যে নন স্কুলিংয়ের একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে, গার্জেনদেরও আমি একটু অসন্তোষী প্রকাশ করি মাঝে মাঝে যে আপনারা কেন এই যে আসে না, রেগুলারিটি হুম, নেই। তার জন্য কি হয়, ওরা অনেক ইম্পর্টেন্ট তথ্য পায় না কিন্তু। হুম।
এবং স্কুল টাইমে ওরা টিউশনে চলে যাচ্ছে। এবার একটা জিনিস আমি ওদের সবসময় বলি যে, যারা তোমাদের পড়াচ্ছেন তারা কিন্তু সবাই দস্তুর মতো এক্সামিনার। হুম, বোর্ডের হোক, কাউন্সিলের হোক, পরীক্ষার যেটা পদ্ধতি, খাতা দেখার যে নিয়ম, সেটা সম্বন্ধে এরা ভীষণ ওয়াকিবহাল। হুম, তার জন্য তোমরা স্কুলটা আসো। তোমরা টিউশন যেতে হলে ঠিক আছে, মা-বাবা তো নিশ্চয়ই চাইবেন মেয়েকে আরো ভালো করে পড়াই, হুম, আরো ভালো রেজাল্ট হোক। আমরাও পড়েছি। হুম, হুম, টিউশন টিচারের কাছে কি আমরা যাইনি? হুম, অবশ্যই গিয়েছি। বাট নট ব্রেকিং দ্য রুটিন অফ মাই স্কুল। হুম, 10:30 থেকে 4:30 নো টিউশন। তখন কেন মেয়েরা টিউশনে যাবে? আমি এই জায়গাটাতে না আমাদের খুব সমস্যা হচ্ছে। আমরা হুম, যার জন্য অনেক তথ্য না ওদেরকে আমরা দিতে পারি না। দে হুম, মিস ইট বিকজ দে আর নট রেগুলার টু দ্য ক্লাসেস। টিউশন যাবে যাক, ঠিক আছে, নো প্রবলেম। টিউশন যাবে, ভালো রেজাল্ট করবে, আমরাও তাই চাই। আল্টিমেটলি আমরা কী চাই? রেজাল্টটা ভালো হোক। সেটা তুমি স্কুলে পড়ো। কিন্তু স্কুলটা বাদ দিয়ে যদি টিউশন পড়ো তাহলে তো সেই একতরফাই তোমার ফিডিং হয়ে গেল। হুম, স্কুলও থাকবে, টিউশনও থাকবে। এটা যদি হতো না তাহলে আমার মনে হয় আমাদের পক্ষে এই যে মানে রেজাল্টটা আরও মনে হয় ভালো। কোথাও গিয়ে যেন পারফেকশনের অভাব হুম, হচ্ছে। নাহলে আজকে আমাদের উচ্চ মাধ্যমিকে দেখো 475-এ গিয়ে 475-এ গিয়ে আমি শেষ হয়ে গেল। হুম। 475 আর আমার মানে আর যদি 15টা নাম্বার বেশি হতো তাহলেই মেধা তালিকাতে ঢুকে যেতাম। মেধা তালিকাটা বেশ অনেক বছর ধরেই, যদি মেধা তালিকা যখনই বেরোয় তখনই একটা ওয়েট থাকে যে শিলিগুড়ি গার্লস বা শিলিগুড়ি বয়েজ কি করছে। সেক্ষেত্রে মেধা তালিকায় বেশ কয়েক বছর ধরে শিলিগুড়ি গার্লস বা বয়েজের সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের না। লাস্ট হয়েছে শিরিন। হুম, শিরিন হচ্ছে 7th র্যাঙ্ক হুম, করেছিল শিরিন আলম। তো সেটা হচ্ছে গত বছরই তো। হুম। গত তো বছর। সেক্ষেত্রে মেধা তালিকায় নাম না থাকা কোনো একটা জায়গায় কি আপনার মনে হয় যে ঠিক এইভাবে রেগুলার স্কুলে না আসা বাচ্চারা বা কিছু না বুঝতে পারা বা অনেক বেশি শুধু স্কুলে না আসার ক্ষেত্রে তো হয়তো গার্জেনরাও সেক্ষেত্রে অনেকটাই, কারণ আমাদের বাবা মা তো সবসময় বলতো যে স্কুলে যাবে, বাড়িতে থেকে পড়া হয় না, স্কুলে গিয়ে একদম। পড়ো নইলে টিউশনে থেকে পড়ো, বাড়িতে এসে তারপর নিজে পড়ো। বাড়িতে থেকে একা একা কোনো না, সময় না পড়া হয় বাড়িতে না। থেকে না, হয় না, লেথার্জিক হয়ে যায়। হুম, এই যে ক্লাসে লেখা, হুম, দিদিমণি একটা কিছু দিচ্ছেন, রানিং নোট লিখছি, হাতটা চলছে তো। কালকে যেমন আমার একজন গার্জেনের সঙ্গে কথা হচ্ছিল, আমি একটা জায়গায় অনুষ্ঠানে গিয়েছিলাম, ওনার মেয়ে এবার 9-এ পড়ে। আমাকে আমরা প্রত্যেকদিন 2টো করে মানে 9-10-এ 2টো করে সাবজেক্ট, প্রত্যেক ক্লাসেই 2টো করে, যাতে শিক্ষণ দিবসটা মার না যায়। আমরা হুম, 4 দিনের মধ্যে পুরো আম যেটা আমাদের পরীক্ষা, উইকলি টেস্ট, এটা হুম, আমরা শেষ করার টার্গেট করি হুম, গার্লস হাই স্কুল। যেটা অন্যান্য স্কুল কিন্তু 10 দিন 11 দিন ধরে পরীক্ষা হয়। আমাদের শিক্ষণ দিবসটা আমরা নষ্ট করতে চাই না। কালকে একজন গার্জেন বলছিলেন যে, "দিদিমণি একটা করে পরীক্ষা দেওয়া যায়?" আমি বললাম, "না, বা ওরা ৩ ঘন্টার লেখার প্র্যাকটিসটাই চলে গেছে। হুম, ওই ১ ঘন্টা, আধা ঘন্টা, ১ ঘন্টা লিখে হাত ব্যথা হয়ে যাচ্ছে। ওরা লিখতে পারছে না। হাত মানে কি বলবো, স্লো হয়ে যাচ্ছে হাত ওদের। তাই ৩ ঘন্টা পরীক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি। একটা স্ট্রেচ লেখা, এই হুম, লেখাটা অত্যন্ত জরুরি।" তো এই মেয়েরা ক্লাসে আসলে কি হয়, এই লেখাটার একটা প্র্যাকটিস থাকে। হুম, তারপরে দিদিমণিরা এই যে বিভিন্ন একটা রিক্যাপিচুলেট হওয়া, হুম, অনেক কথা আছে না, বইতে লেখা থাকে না, পড়াতে গেলে ফ্লোতে বেরোয়। হুম, হুম, যে একটা কানেক্ট করা, যেমন আমি ভূগোল পড়াতে গিয়ে মানে ফার্স্ট চ্যাপ্টারের সঙ্গে লাস্ট চ্যাপ্টারকে কানেক্ট করে দিচ্ছি, হুম, হুম, যে হুম, কিভাবে কানেক্টেড হচ্ছে। যখন তুমি উত্তরটা লিখছো তখন হয়তো লাস্ট চ্যাপ্টারের উত্তরটা কোশ্চেনটা এসছে, কিন্তু তোমার এমন একটা সুন্দর জায়গাটা তোমার ওটার সঙ্গে মানে যায়, কানেক্টেড আছে, যেটা তুমি হয়তো ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো। কিন্তু তুমি যখন নিজে বাড়িতে পড়েছো বা কারোর কাছে পড়েছো, সে হয়তো অতটা প্রফেশনালি তোমাকে গাইড করতে পারেনি, তুমি কিন্তু কানেক্ট করতে পারলে না। হুম, স্কুলে আসাটা অত্যন্ত জরুরি, যার জন্য না আমরা এই পারফেকশনের জায়গাটাতে মার খেয়ে যাচ্ছি। হুম। আমরা পারফেক্ট করতে পারছি না ছেলে মেয়েদের, এই জায়গাটা মার খাচ্ছি। আমরা যে প্রশ্নটা ছিলাম সেমিস্টারের ক্ষেত্রে, সেমিস্টারের ক্ষেত্রে যেহেতু এখন পরিবর্তন এসেছে, সাবজেক্টের ক্ষেত্রে কিছু কিছু নতুন সাবজেক্ট অ্যাডিশনাল হয়েছে এবং সেক্ষেত্রে আমরা যদি বলি একটা সিলেবাসটা যেটা সেটাও চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে যে স্টুডেন্টরা এখন উঠছে 11-12-এ তারা কিভাবে সেটাকে অ্যাডপ্ট করছে, তাদের কি কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে না, বা টিচাররা যেটা পড়িয়ে এসছেন এত বছর ধরে যেভাবে পড়িয়ে এসছেন সেক্ষেত্রে তাদেরও তো একটা পরিবর্তন, হ্যাঁ, সেটা স্কুল কিভাবে? এতদিন ছিল সাবজেক্টিভ। হুম, এখন কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন ইম্পর্ট্যান্ট। হুম,
বিকজ অবজেক্টিভ ওএমআর শিটে উত্তর দিচ্ছে, মাল্টিপল চয়েসের কোশ্চেন আসছে এবং ভীষণ স্কোরিং। দেখতেই পাচ্ছ আমার তোমাদের সময়ও কি এত মার্কস উঠতো? হুম হুম আমাদের সময়েও তো একেবারেই উঠতো না, কারণ পুরো ব্যাপারটা ছিল সাবজেক্টিভ, লিখতে হবে তোমাকে প্রচুর। কিন্তু এখন সেটা উঠে গেছে। কিন্তু এখন কি করা উচিত, প্রত্যেকটা বই একদম ফার্স্ট পাতা থেকে লাস্ট পাতা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার, হুম। যে বইয়ের কোথায় কি লেখা আছে। যেই আমাদের ছেলে মেয়েরা নোট বেসড পড়ায় শুরু হয়ে যাচ্ছে, মানে সেদিনই যেমন আমি একটা মোবাইল করেছিলাম, একটি মেয়ে, এখন তো মোবাইল আসে না, কারণ একটা মোবাইল আমি ভেঙে দিয়েছিলাম, একটি হুম মেয়ের হুম হুম মোবাইল। তো মেয়েরা মোবাইল আনে না, কিন্তু সেদিন একটি মেয়ে একটা মোবাইল নিয়ে এসেছিল। তো মোবাইলটা ন্যাচারালি আমি সিজ করে নিয়েছি, ভাঙিনি, সিজ করে নিয়েছি। তো গার্জেন এসে বলছেন, দিদিমণি মোবাইলটা দিয়ে দিন। আমি বললাম না, মোবাইল তো দেওয়া হবে না। হুম যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ও বেরোবে সেই দিন মোবাইল অক্ষত থাকলো, মোবাইল ওদিন নিয়ে যাবেন, কারণ ও তো স্কুলে আনতে অ্যালাউড না। না, নোট আসবে। বললাম কিসের নোট? এই তখন উনি বললেন, ওই যে টিউশন টিচার পড়ে তিনি নোট দেন। নোটের তো কোনো প্রয়োজন নেই। এই যখনই নোট বেসড পড়াতে চলে আসছে না, তখনই কিন্তু মার্কসে মার খেয়ে যাচ্ছে। হুম তোমাকে পুরো পড়তে হবে, নোট তুমি পড়ো সেটা আলাদা কথা, কিন্তু নট লিভিং দ্য টেক্সট বুক। টেক্সট বইটাকে থরলি পড়তে হবে। যে যত থরলি টেক্সট বইটা পড়বে তার কনফিডেন্স তত ভালো হবে, সে তত ভালো উত্তর লিখতে পারবে, সে তত ভালো অবজেক্টিভ টাইপ কোশ্চেন অপ্ট করতে পারবে, অ্যান্সার দিতে পারবে শুদ্ধভাবে। সেখানে কারোর উপর তাকে ভরসা করতে হবে না, মানে যে নোট লিখছে সে তো নিজে পড়ে লিখছে, নিজে আমি পড়ে লিখছে। সেই পড়াটা পড়ছি, তাহলে আমি শুধু সেটুকু পড়ছি, তাহলে বইটা আমার, যদি পড়ি আমার তো অনেকটাই পড়া থাকছে। তাহলে আমার হয়ে গেল না, গণ্ডিটা সীমাবদ্ধ হয়ে গেল। তো কোনো নোটটা তো একটা আমি নিজে, জায়গায় গিয়ে কি স্কুলের টিচাররা সেক্ষেত্রে বই পড়ার যে আগ্রহ যে স্টুডেন্টদের, সেই জায়গাটা কোনো একটা জায়গায় স্টুডেন্টরা আগ্রহ পাচ্ছে না বা কিছু, এরকম কি মনে হয়? শুধু আপনার তুমি স্কুলের একটা ক্ষেত্রে জিনিস, বলছি না, না অন্যান্য সব স্কুলের স্কুলে ক্ষেত্রে আমি বলছি। দেখো, চিত্রটা না সব স্কুলেই মোটামুটি এক। হুম হুম আমার স্কুলে যা হচ্ছে, কারণ আমার সরকারি স্কুল চাকরি করেছি, এই নিয়ে 4 নম্বর স্কুল। তো 4টা স্কুল তো আমি ঘেঁটে এসেছি, চিত্রটা মোটামুটি এক। 4টা স্কুলের মানে মানে নলেজ আমার নিজের নোটবুকে রয়েছে। হুম হুম তফাৎ খুব একটা নেই কিন্তু, হুম এক মোটামুটি। ছেলেমেয়েরা থরো রিডিং করতে চাইছে না, বইটাকে পুরো পড়তে হবে। আমরা কি করতাম, পুরো প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত, মানে ভূগোল বলে দিল 4th চ্যাপ্টার, মা হয়তো বলে দিলেন 4th চ্যাপ্টার, বাস ফার্স্ট লাইন থেকে রেকর্ড প্লেয়ার চালু, হুম লাস্ট লাইনে গিয়ে রেকর্ড প্লেয়ার শেষ। এই যে আমি পুরোটা পড়লাম, তাহলে আমার অনুশীলনীতে যা কোশ্চেন থাকবে আমি সব পারবো, বিকজ আমার ভিতরে প্রত্যেকটা লাইন আমার জানা। হুম হুম। জিনিসটা দেখো, কিন্তু আমি যদি এখান থেকে বেছে বেছে কিছু নোট পড়তাম, তাহলে অনুশীলনীর উত্তরগুলো করতে গেলে আমি হয়তো 50% 60% উত্তর দিতে পারতাম, বাকিটার জন্য আমাকে আবার বইটা কোথায় আছে উত্তরটা খুঁজতে হতো। এই ব্যাপারটাই আমরা টিচাররা আমরা প্রচুর ছেলে মেয়েদের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ওরা এই জায়গাটাতে বুঝতে চাইছে না। হুম। ওরা নোট বেসড পড়াতে বিশ্বস্ত হয়ে গেছে, মানে ওটাই ওদের জন্য কমফর্ট জোন, নোট বেসড পড়া। কিন্তু নোট বেসড পড়লে হবে না। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় যে কোচিং যে ক্লাসগুলো আছে, যারা স্কুলের বাইরে যে টিচাররা পড়ায়, তাদের ক্ষেত্রে নোটটা খুব ইম্পর্টেন্ট, যে এই লাইনটা কেন লেখা হয়নি। যেহেতু আমি নিজেও কোচিংয়ে পড়েছি, আমার হুম। এক্সপিরিয়েন্সটাই বলছি। এই লাইনটা কেন লেখোনি, এই লাইনটা কেন লেখা হয়নি, নোটটা কেন মুখস্থ করনি। হয়তো আমি বইয়ের কোনো কিছু লিখেছি বা অন্য কেউ বইয়েরটা কিছু লিখেছে, কিন্তু সেক্ষেত্রে নোট বেস। এবার একটা জায়গায় যখন কোচিংয়ে কেউ পড়ছে, সেখানে 12 জন 13 জন পড়ছে, সেক্ষেত্রে সবার ক্ষেত্রে বলার থেকে তখন হয়তো স্টুডেন্টটার মনে হচ্ছে যে নোটটাই বেশি পড়লে ভালো হতো বইয়ের ক্ষেত্রে, কিন্তু সেটা এক্সামে গিয়ে তাদের হ্যাম্পার করে দিচ্ছে। এবার দেখো এটা হলে কি হচ্ছে, এবার অতগুলো স্টুডেন্ট পড়ছে, তাহলে হুম একই স্কুল থেকে যখন ওই খাতাগুলো বাইরের এক্সামিনারের কাছে হুম যাবে, তিনি কিন্তু খাতাগুলোর মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্য দেখতে পাবেন। সেখানে কোনো ক্রিয়েটিভিটি নেই, সেখানে নতুন কোনো প্রেজেন্টেশন নেই, হুম মনোটোনাস। পুরো খাতা চেকিংটা কিন্তু ম্যানুয়াল। সেখানে তুমি তোমার নলেজ দিয়ে যে যত ডুবসাঁতার দেবে একটা চ্যাপ্টারের, তার উত্তর তত সাবলীল হবে। তোমাকে হুম ভেতরে ঢুকতে হবে, সে যে সাবজেক্টই হোক, তোমাকে ভেতরে ঢুকতে হবে। যখন তুমি লাইনটাকে খালি মুখস্থ করে গেলে তো হবে না, তোমাকে বুঝতে হবে। যেমন আমি আমার মেয়েদের বলি, ভূগোলের তুমি যে লাইনটা পড়ছো, ফার্স্ট লাইন থেকে শুরু করে লাস্ট লাইন পর্যন্ত, অলওয়েজ ইউ আস্ক ইউরসেলফ আ কোয়েশ্চেন, হুম ওয়াই ইট ইজ হ্যাপনিং। এইটা কেন হলো? ধরো তুমি বলছো পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় ধান চাষ হয়, কেন ধান চাষ হয়? চা চাষ কেন হয় না? কারণ আছে। গঙ্গাটা কেন গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগরে গিয়ে পড়লো? ওয়াই? কারণ আছে।
রাজস্থানে কেন মরুভূমি হলো আর মেঘালয়ে কেন আমরা মৌসুমী রাম পেলাম? কারণ আছে, প্রত্যেকটার পেছনে একটা কারণ আছে। ভূগোল পুরো সাবজেক্টটাই দাঁড়িয়ে আছে একটা কারণের ওপর, হুম। কার্যকারণের ওপর। তো তুমি যতক্ষণ না সেটার উত্তর পাচ্ছ কেন হলো, তার মানে তোমার জ্ঞান অর্ধসমাপ্ত। তোমাকে কেনটা আর যখনই ও কেনর উত্তর পাবে তখন তোর পেনই থামবে না, হুম। লিখেই যাবে ও। কোন কোথার থেকে কি যেই চ্যাপ্টার, যে জাস্ট চ্যাপ্টারটা যদি ওর ভেতরে খুব একদম মানে প্রত্যেকটা কোনায় কোনায় যদি ও বুঝে পড়ে, কোশ্চেন যেখান থেকে আসুক, কোশ্চেন কেউ তো ওখানে যারা কোশ্চেন সেট করছে তারা কি একটা বই থেকে কোশ্চেন করছে? সেই বইটা কি আমার স্কুলের পাঠ্য নাই হতে পারে, হুম। হুম। এটা তো বোর্ডের প্রশ্ন। হুম। তাহলে সেটা অন্য কোনো বই থেকে করছে, কিন্তু আমার যদি কনসেপ্ট ঠিক থাকে আমি সব উত্তর পারবো। তার জন্য বুঝে পড়া এবং সামগ্রিকভাবে পড়াটা অত্যন্ত জরুরি, এবং রেফারেন্স বই থাকা, যে কোনো পয়েন্ট, যে টেকনিক্যাল পয়েন্ট হুম। হয়তো আমার যেটা টেক্সট বুক সেখানে নেই, ওই চ্যাপ্টারটা আমি আরেকটা বই থেকে রেফারেন্স থেকে পড়লাম, আমি দেখলাম ওখানে একটা এক্সট্রা পয়েন্ট রয়েছে, তাই হুম। ওটাকে তুমি হাইলাইট করে ফেলো, সেটাকে তুমি পাঞ্চ করে নাও এইটার সঙ্গে, এই পয়েন্টের সঙ্গে। ভালো রেজাল্ট করতে গেলে ওখানেই মার খেয়ে যায়। 75 আর 78 মেধার কিন্তু কোনো পার্থক্য নেই, হুম। হুম। মেধা কিন্তু এক। তুমি কখনোই বলতে পারবে না যে 95% পেলো সে কম মেধাবী, যে 99% পেলো সে বেশি মেধাবী, নো। কোথাও একটা শুধু পারফেকশনের অভাব, প্রেজেন্টেশনটা হয়তো ঠিক মতন হয়নি, অর মেবি দ্যাট ডে ওয়াজ নট ভেরি লাকি ফর দ্যাট চাইল্ড, অনেক কিছু হতে পারে। আর যদি মনে হয় কি এই যে সেমিস্টার সিস্টেমটা হলো সেক্ষেত্রে লাভ কি আছে লোকসান কি আছে স্টুডেন্টদের? লাভ তো প্রচুর আছে। লাভটা হচ্ছে কি, দেখো, খুব স্কোরিং। যখনই তোমার সিলেবাসটা টুকরো হয়ে গেল হুম। হুম। তখন তোমার জন্য খুব সুবিধা কিন্তু। আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন, মাল্টিপল চয়েস, তোমার কাটার কোনো, তুমি যদি শুদ্ধ লেখো অঙ্কের মতন মার্কস, কাটার কোনো জায়গাই নেই। তাই এটা প্রচণ্ড স্কোরিং। এবং যখন এটা ভবিষ্যতে যখন নাকি ওরা কম্পিটিটিভ এক্সামে যাবে তখন ওদের তো সবই তো ওএমআর শিটে এখন পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষা, ওরা ইউজ টু হয়ে যাচ্ছে উইথ দ্য ওএমআর শিটস অ্যান্ড অল। তাহলে ওখানে গিয়েও কিন্তু ওদের যে ফিল আপ করা, যেটা আমরা দেখি আমাদের স্কুলে তো প্রচুর হয় চাকরির পরীক্ষা, রোল নাম্বার লিখতে ভুল করছে, হুম। ডার্ক করতে ভুল করছে, এই ব্যাপারগুলো ওরা অভ্যস্ত হয়ে যাচ্ছে। এবার সেমিস্টার সিস্টেমে যেটা একটা জিনিস আছে, যেমন তোমাদের সময় একটা ছিল যে আমরা 6টা ওএমআর এর সাবজেক্ট। পরীক্ষা দিয়েছি আমরা। হ্যাঁ, আমরা দিয়েছি ওএমআর এর পরীক্ষা। ওই জন্য ওএমআর আমাদের পরের ক্ষেত্রে অসুবিধা হয়নি। আমরা যখন দিয়েছি। তাই কিনা বলো, ইভিএস দিয়েছি তখন অসুবিধা হয়নি। অসুবিধা হয়নি। স্কুলে অভ্যাস করাতো সেক্ষেত্রে দিদিমণিরা একদম সেক্ষেত্রে। একদম। এবং আপনি যেটা বললেন না স্কুলে আমাদের সত্যি স্কুলের আমি সত্যিই এটা বলব যে আমরা যখন স্কুলে পড়েছি দিদিমণিরা কিন্তু সূচিপত্রটা মুখস্থ করতে বলতেন। বইটা খুলে সূচিপত্রে কি, কি আছে, কি, কি সাবজেক্ট কটা দেখো 12 অব্দি দেখো কি, কি আছে 1, 2, 3, 4 12টা অধ্যায় যে আছে তুমি বলো না, সেগুলো কি, কি? তোমরা, এবার তোমরা পড়ো। হ্যাঁ তুমি দেখো না সূচিপত্র, তুমি ধরো কালকে পরীক্ষা, হুম। তুমি সূচিপত্রটা খুললে, জাস্ট সূচিপত্র হুম। একটা পাতা, ফার্স্ট চ্যাপ্টার এটা, উম, হ্যাঁ আমি সব জানি, নো প্রবলেম। সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারটাতে একটু মনে হচ্ছে কোথায় যেন হুম। গন্ডগোল, চলো থার্ড চ্যাপ্টারটার সূচিপত্র বলে দেবে তোমাকে কোন চ্যাপ্টার, হুম। পরীক্ষার আগের দিন সব পুরো বই পড়ার দরকার আছে নাকি? ওটাই। তো বললাম তো, পড়ার কোনো বিকল্প নেই, পড়তে হবে। আমি ওদেরকে বলছিলাম সেদিন যে এই 20 মানে কত বছর, এই 10-12 পর্যন্ত পড়লি, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে মাস্টার্স বা টেকনিক্যাল লাইনে গেলি, ব্যাস। এই তো 23-24টা বছর হুম। ইনভেস্ট করা, যে যত ভালোভাবে ইনভেস্ট করবে সে তত ভালো রিটার্ন পাবে। ওটাই। তাই ইনভেস্টমেন্টটা যদি কার্পণ্য করে এখানে, যে আমি এখানে ইনভেস্ট করবো না, তাহলে রিটার্ন কম পাবে। আরে যেটা নিয়ে সিলেবাস নিয়ে আমরা কথা বলছি যে সিলেবাসটা যেহেতু ভাগ হয়ে গেল এটাতে লাভ বা লোকসানটা কি হ্যাঁ, আছে? লাভটা হচ্ছে যে সিলেবাসটা ভাগ হয়ে যাওয়াতে কি হচ্ছে, ওদের পার্ট হয়ে গেল তো। হুম। যেমন ফার্স্ট সেমিস্টারে যেটা পড়ছে সেকেন্ড সেমিস্টারে আরেকটা পোর্শন নিয়ে পড়ছে। একটা জিনিস শুধু এবার কি আছে, যে ধরো তোমার ফার্স্ট সেমিস্টারে তুমি ভালো মার্কস পেয়েছো, কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে তুমি খুব মানে থিওরি টাইপ কোশ্চেন আসলো, তুমি খুব বাজে করলে, তাহলে কিন্তু তুমি ক্লাসে ফেল করে যাবে। হুম। তোমাকে কিন্তু এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এটাকে তোমাকে মেকআপ করতে হবে। ফার্স্ট সেমিস্টার খারাপ হলো, সেকেন্ড সেমিস্টার দিয়ে তুমি সেটাকে মেকআপ করতে পারলে, কিন্তু তোমার ফার্স্ট সেমিস্টার ভালো হলো, সেকেন্ড সেমিস্টার তুমি এত খারাপ করলে যে তোমার উঠলো না 30%, তাহলে কিন্তু তুমি ফেল করে গেলে। হুম। ফেল মানে ফেল, সেটা তুমি আর 12-এ তুমি প্রমোটেড। এবার গার্লস হাই স্কুলে হয়েছে, আমার প্রচুর ফেল করেছে। আচ্ছা। তো এটা, এই জায়গাটা না, এটা মানে
এটা একদিকে যেমন ভালো, হুম, আরেকদিকে তেমন হচ্ছে খারাপ খারাপ। কিন্তু। অনেকের মনোবল প্রচন্ডই ভেঙে যেতে পারে। হ্যাঁ, মনোবল ভেঙে যেতে পারে, কিন্তু মনোবল ভাঙার কিছু নেই। হুম, তুমি কালকেই একটি মেয়ে আমাকে এসে ও মাধ্যমিকের টেস্টে অ্যালাউ হয়নি। হুম, ওকে আমি আটকে দিয়েছিলাম। এবার যখন ও পরের বছর ক্লাস 10 দিল, তখন ও 58 না 57% মার্কস নিয়ে বেরোলো। খুব আনন্দ। তো ভাবতে পারিনি, ওকে যদি আমি তখন ঠেলে বার করে দিতাম না, ও 30% নিয়েও পাস করতো না। ওই বাট জেদটাই যে সিসি পড়তে হয়েছে। কম্পার্টমেন্টাল হয়ে যেত। খুব আনন্দ। কালকে এসে না আজকে দিদিমণি বড়দি আমার না আপনাকে জড়িয়ে আদর করতে ইচ্ছা করছে। ও পেয়েছে প্রায় 70% এর কাছে মার্কস। বাহ! ফলে আমার ওই যে আমি টেস্টে আমি একবার আটকে দিলেন না, বললাম সেটা কি তোর জীবনের টার্নিং পয়েন্ট? বলে হ্যাঁ বড়দি, ওটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি ওখান থেকেই ঘুরে দাঁড়িয়েছি। একদম লোয়ার মিডিওকার স্টুডেন্ট ছিল। আর এখন তাকে নিয়ে আমরা গর্ববোধ করলাম কালকে ওর রেজাল্ট দেখে। তো একটা জিনিস কি, এবার সেমিস্টারে একটা জিনিস এটা একটু বলে রাখা ভালো। ধরো তোমার ৬টা বিষয়। ৬টা বিষয়ের মধ্যে ৪টা বাংলা ইংরেজি তো কম্পালসারি ম্যান্ডেটরি পাস করতেই হবে। আর ৪টা বিষয়ের মধ্যে তুমি ৩টে বিষয় আগে তোমরা পাস করতে, হুম, বেস্ট অফ 5 নিয়ে চলে গেল, একটা বিষয় ফেল করলো কোনো ব্যাপার না। হুম, এবার কিন্তু ওই 6 সাবজেক্টেও তোমাকে প্র্যাকটিক্যাল পাস করতেই হবে হুম, বা প্রজেক্ট তোমাকে জমা দিতেই হবে। হুম। এখন সবকটা সাবজেক্টে জোর দিতে হবে। সব কটা সাবজেক্টে জোর দিতে হবে। আরেকটা অ্যামেন্ডমেন্ট এই বৃহস্পতিবার হয়েছে, সেটা হচ্ছে ৯-২ অ্যামেন্ডমেন্ট। হুম, সেখানে কাউন্সিল বলছে যে ধরো ৮ই মে। হ্যাঁ, ৯-২ হ্যাঁ, অ্যামেন্ডমেন্টটা হয়েছে আচ্ছা, হ্যাঁ। এই বৃহস্পতিবার দিন, মানে ৮ই মে হয়েছে হুম, অ্যামেন্ডমেন্টটা। এটা ৮ই মে থেকে ৭ই জুন পর্যন্ত এটা বোধহয় ফিল হ্যাঁ, আপ করা হুম, হুম, যাবে। হুম, তো এখানে কাউন্সিল একটা নতুন অ্যামেন্ডমেন্ট এনেছে, সংশোধনী। সেটা হচ্ছে অনেকে দেখা যেত ধরো সায়েন্স নিয়ে পড়ছে, হুম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, হুম, বায়োলজি। এবার আমার ডাক্তার নিট দেওয়ার ইচ্ছে, হুম, কিন্তু বায়োলজিতে আমি এত কম মার্কস পেয়েছি, ফেল করেছি, তারপর সাপোজ ধরো আমার তো ওটা হলো না, তাহলে ওটা আউট হয়ে গেল আমার। এবার তাহলে আমার ডাক্তারি স্বপ্ন শেষ। হুম। এর জন্য এই অ্যামেন্ডমেন্টটা এনেছে আচ্ছা, যে উত্তীর্ণ ছাত্রছাত্রীরাও ৮ই মে থেকে ৭ই জুন থ্রু স্কুল অনলাইনে আবার অ্যাপিয়ার করতে পারবে। আচ্ছা। যে সাবজেক্টটা নিয়ে সে স্বপ্ন দেখছিল, সেই সাবজেক্টটাতে কোনো কারণে যদি তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গিয়ে থাকে, দেন হি অর শি ক্যান আগেন অ্যাপিয়ার ফর এইচএস এক্সাম। এবং সেক্ষেত্রে অনলাইনে ৮ই মে থেকে ৭ই জুন খোলা থাকবে, তারা অ্যাপিয়ার করতে পারবে। সব সাবজেক্ট তাকে আবার পরীক্ষা দিতে সব পারবে। সাবজেক্ট দিতে হবে। শুধু দিতে হবে পার্টিকুলার ওই সাবজেক্টটা না, 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 সবকটা সাবজেক্ট তাকে সব দিতে কটা হচ্ছে হবে। সাবজেক্ট দিতে হবে। তো কাউন্সিল তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছে হুম, তোমার স্বপ্ন পূরণের জন্য। এটা একটা নতুন অ্যামেন্ডমেন্ট এটা হয়েছে। ভালো। এটা হুম। ভালো, আবার অনেকের ক্ষেত্রেও টেনশনে অনেকে যদি কোনো জায়গায় যদি কমে যায় গিয়ে হ্যাঁ, হ্যাঁ, অন্য হ্যাঁ, কোনো সাবজেক্টে, সেটা কিন্তু হতে সেটা হতে পারে। হুম, হুম। আমার মনে হয় যে একবার পরীক্ষা দিয়েছে তার বাড়বে, কমবে না। না, না। কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা হতে পারে, আবার তবে হ্যাঁ। হ্যাঁ, আবার পরীক্ষা দেবে, আবার প্রিপারেশন কিন্তু করবে। তুমি এই সেমিস্টার সিস্টেম করতে গিয়ে স্টুডেন্টরা যেমন অ্যাডপ্ট করছে নতুন কিছু, টিচারদেরকে তো নতুন কিছু অ্যাডপ্ট করাতে হচ্ছে, হ্যাঁ, যারা নতুন ক্লাস পড়াচ্ছে, কারণ তারা একটা প্যাটার্ন 11-12 পড়িয়ে এসছে, একদম, তাদেরকে একদম চেঞ্জ করে দিতে হচ্ছে, একদম, একদম। প্যাটার্ন চেঞ্জ করাতে হচ্ছে, হুম, হুম। টাইম সময়বদ্ধটাও হ্যাঁ, হ্যাঁ, সময়সীমাটাও কমে এসেছে, একদম, একদম। তার মধ্যে করতে হচ্ছে, বা নতুন সাবজেক্ট অ্যাড হয়েছে, সেক্ষেত্রে টিচারদেরকে সাবজেক্ট খুব কিভাবে? একটা যে অ্যাড হয়েছে তা নয়। হুম, হুম, সাবজেক্ট যা ছিল মোটামুটি তাই চলছে। সাবজেক্ট খুব একটা অ্যাড হয়নি। কোনো স্কুল তাদের সাবজেক্ট বাড়িয়েছে, যেমন আমার স্কুলে আমি ইভিএস বাড়িয়েছি। হুম, তো অনেক স্কুলে অনেক সাবজেক্ট বাড়িয়েছে। সাবজেক্ট খুব একটা যে সেরকমভাবে অ্যাড হয়েছে তা না। তবে কিছু কম্বিনেশন হুম, চেঞ্জেস হয়েছে। যেমন এখন আর্টসের মেয়েরা বায়োলজি নিয়েও পড়তে পারবে। হুম, সেই অপশনটা খুলে দেওয়া হয়েছে। এরকম। তো প্যারামেডিক্যালে চলে যেতে পারবে অনেকে। তো এরকম হয়েছে। কিন্তু টিচারদের কথা যেটা বললেন, টিচারদের হ্যাঁ, এই জায়গাটা যেমন আমার স্কুলের দিদিমণিদেরই কথা বলি, তারা কিন্তু ফার্স্ট সেমেস্টার আগে খুব কনফিউজড ছিল। হুম, কিভাবে হবে? পরীক্ষাটা কিভাবে হবে? কিভাবে ওএমআর শিটে করব? কিভাবে কোয়েশ্চেন করব? ওএমআর শিটটা দেবো, বাচ্চারা পারবে কিনা? কিভাবে তাদের আমরা প্রিপেয়ার করব? এবং তার জন্য কিন্তু কাউন্সিল থেকে হয়েছে, ক্লাস হয়েছে। আচ্ছা, মানে ফিডব্যাক দেওয়া হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ অনলাইন কিন্তু টিচারদেরকে ট্রেন করা হয়েছে। তো সেজন্য সেই সময়টাতে টিচার অনেকেই ট্রেন্ড হয়েছেন। যার যে সাবজেক্ট ওটা একটা টোটাল ফিক্সচার দিয়ে দেওয়া হয়েছিল কাউন্সিল থেকে। দিদিমণিরা টিচার মানে অন্যান্য টিচাররাও নিশ্চয়ই সেগুলো অ্যাটেন্ড করে
তারা বুঝে গেছেন যে কিভাবে হবে অ্যাকচুয়ালি হুম, হুম, ফার্স্ট সেমিস্টারটা একদম নতুন অভিজ্ঞতা ছিল। তো সবাই আবার ডাবল এ নিয়ে পাশও করে গেছে, মানে টিচারদের কথা বলছি, মানে সবাই ডাবল এ টিচারদেরও নিয়ে, আবার ক্লাস হচ্ছে এবং মানে সেক্ষেত্রে হ্যাঁ, ওনারা টিচাররাও পাশ করে অনলাইনে যাচ্ছে। ক্লাস করে কাউন্সিলের বিশেষজ্ঞদের সাথে ক্লাস করে তারা জেনে নিয়েছেন যে সিলেবাসটা কিভাবে হবে, কিভাবে কোশ্চেন প্যাটার্নটা হবে, কতটা তাদের কোশ্চেন আসছে, কতটা তাদের কিভাবে কত নম্বরের কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন করতে হবে, টোটালটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে বলে দেওয়া হয়েছিল। টিচার আচ্ছা, সেগুলো অ্যাটেন্ড করেছে। 11-12 এই যে সেমিস্টার সিস্টেম চলে আসলো নতুন, তাতে পরীক্ষা হবে আবার, সেই মেধা তালিকায় কি শিলিগুড়ি গার্লসকে আবার পাওয়া যাবে? কি মনে হয় আপনার, যে মেধা তালিকার জন্য কি স্টুডেন্টদের যে আহ, একটা রাজ্যে স্থান পাওয়া, যে মেধা তালিকায় যে পিছিয়ে পড়ছে, সে জায়গাটা কি এগিয়ে আসবে? কোথায় খামতি রয়েছে? খামতিটা ঠিক কোথায়? কেন মেধা তালিকায় আমরা পাচ্ছি না এটা মানে শিলিগুড়ি আমার গার্লস এবং শিলিগুড়ি বয়েজকে, যেটা নিয়ে আমরা গর্ব করতাম? আমরা প্রতি বছর স্কুল থেকে বেরিয়ে আসলেও একটাই কথা বলতাম, গার্লসের মেয়েরা আছে দেখেছিস, বয়েজের ছেলেরা আছে দেখেছিস, সবসময় শিলিগুড়ি গার্লস বয়েজের একটা ঝগড়া থেকে যায়। আমার সেটা একটা আমার যেমন এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 258 জন, হুম, তার মধ্যে 256 জন রেগুলার, 2 জন হচ্ছে সিসি। আমার 258-র মধ্যে অকৃতকার্য হয়েছে 2 জন, হুম, 256 জন পাশ করেছে। তার মধ্যে 90% অ্যাবাভ পেয়েছে 20 জন, 80% অ্যাবাভ পেয়েছে 84 জন, 60% অ্যাবাভ পেয়েছে 208 জন। হুম, তো তাহলে 256 থেকে 208 যদি যায়, তাহলে বাকি জন হচ্ছে সেকেন্ড ডিভিশন পেয়েছে। ওভারঅল রেজাল্ট খুব খারাপ হয়েছে না আমি বলবো না, একদম ভালো। কিন্তু মেধা তালিকায় নেই। হুম, এবার যেদিন রেজাল্টটা বেরোলো, স্বাভাবিকভাবেই অনেক সাংবাদিক বন্ধু তারা ছিলেন, আমারও মনটা হাসি মিলিয়ে গিয়েছিল, মনটা খারাপ তো লাগছিলই। তো যাই হোক, কিন্তু তখন আমি বললাম যেটা, যে এটার জন্য কি মোবাইল দায়ী, ওনারা প্রশ্ন করেছিলেন। বললাম দেখুন, যে 475 পেয়েছে সে ডেফিনেটলি মোবাইল দেখে তার সময় নষ্ট করে না, হুম, ডেফিনেটলি না। মানে যারা 90% আপ বা 80% আপও পেয়েছে, তারা কিন্তু ভালো স্টুডেন্ট, তারা আগামীতে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার মতন তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি। সেই স্বপ্ন দেখাটা যে বাতুলতা হবে তা কিন্তু না। কোথাও একটা গিয়ে না আমার মনে হচ্ছে পারফেকশনের অভাব হচ্ছে। হুম, এটা উভয় তরফেই হতে পারে। আমাদের তরফেও আমরা হয়তো ওদেরকে প্রপারলি কোনো একটা জায়গায় খামতি থেকে যাচ্ছে। ভালো যারা ক্রিম স্টুডেন্ট, যাদেরকে দিয়ে আমি ভাবছি যে এ আমার মুকুটে পালক যুক্ত করবে, হয়তো আমি ওকে চিহ্নিত করে ওই জায়গায় ফিডব্যাকটা দিতে পারলাম না, বা ওই মেয়েটি বা ওই ছেলেটি হয়তো আমি 95, তো আমাকে 100 পেতে গেলে আমার এই পারফেকশনটা দরকার, ওই জায়গাটাতে হয়তো সে খামতি তার থেকে যাচ্ছে। এই হুম, যে জাস্ট পারফেকশনের জায়গায় খামতির জন্য আজকে আমরা মেধা তালিকাতে নেই। হুম। সেটা উভয় তরফেই আমি বলবো, আমাদের তরফে ওদের তরফেও। কোনো একটা জায়গায় কি মনে হয় যে এখন যেহেতু সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলোর প্রতি অনেকের আগ্রহ কমেছে, অনেকেই ইংরেজি মিডিয়ামের দিকে ঝুঁকে যাচ্ছে, সেক্ষেত্রে কি অনেকটা ল্যাক হয়ে যাচ্ছে? কারণ সেক্ষেত্রে কিন্তু আইসিএসসি সিবিএসসি কিন্তু এবার ইন্ডিয়ার মধ্যে একটা স্কোরের জায়গা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্রিম তো চলেই যাচ্ছে। হুম, আমার মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার পাড়ার সব 2-1 জন ছাড়া সবাই গার্লস স্কুলে পড়তো, পরপর পরপর বাড়ি, 16 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, সবাই গার্লস স্কুল। গার্লস স্কুল যেখানে যেত, কারণ সেখান থেকেই প্রাইজ নিয়ে চলে আসতো। হুম, কেন? কারণ কনসিয়াস গার্জেন, কনসিয়াস স্টুডেন্ট, চোখে অঢেল স্বপ্ন, হুম, জীবনে কিছু করতে হবে তার একটা উদ্যম, সব কিছু নিয়ে একটা পরিবেশ ছিল অন্যরকম। এখন যেটা হচ্ছে, ক্রিম চলে যাচ্ছে আইসিএসসি সিবিএসসিতে, হুম, ক্রিমটাই চলে যাচ্ছে। এবার কিছু থেকে যাচ্ছে, ফলে সংখ্যাটা কি হচ্ছে, সীমিত হচ্ছে। আমি একটা কথা বলি, ইকুয়েটোরিয়াল রিজিয়নে হুম, হুম, খুব বৃষ্টি হয় তো, হুম, অ্যামাজন বেসিন ধরো বা ধরো আফ্রিকা ধরো, হুম, হুম, সেখানকার গাছগুলো না খুব লম্বা লম্বা হয়, হুম, আর পাতাগুলো হয় একদম লাক্সুরিয়েন্ট, বড় বড়, ক্যানোপির মতো নয়, ছাতার মতন হুম, হুম, একদম হয়, যার ভেতর দিয়ে সূর্যের আলোকও মাটি স্পর্শ করতে পারে না,
কিছুই স্পট আর খুব, যার জন্য ওই জায়গাগুলো একদম খুব একদম অ্যানাকোন্ডার মতন সাপ, একদম ফেরোসাস সমস্ত জন্তু জানোয়ার। কেন হয়? তার কারণ হচ্ছে ওই জায়গাগুলোতে প্রচণ্ড গরম, ইকুয়েটোরিয়াল রিজন, আর প্রচণ্ড বৃষ্টি। এর জন্য গাছগুলো খুব মানে কি বলবো, ভেরি হার্ডউড ট্রিজ উইথ বিগ লিভস, বুঝতে পারছো? এবার যখন একটা গাছ আছে, আরেকটা গাছ কি দেখলো, আমি ওর পাতার তলায় ঢাকা পড়ে গেছি, তখন ওই গাছটাকে ছাড়িয়ে ও ওপরে ওঠার চেষ্টা করবে টু গেট দ্য সানরেজ অ্যান্ড রেইন, যে আমি যদি রোদ আর বৃষ্টিটা না পাই আমি তো মরে যাব। এই গাছটা যখন আবার দেখলো আরে ও তো আমাকে ছাড়িয়ে উঠে গেল, আমাকে আর একটু লম্বা হতে হবে, যার জন্য তুমি দেখবে অ্যামাজন বেসিন বা ইকুয়েটোরিয়াল ফরেস্টে দেখবে গাছগুলো হচ্ছে খুব লম্বা লম্বা, মানে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাটা, সেই যে সুস্থ প্রতিযোগিতা, সেটা এখন আমরা ক্লাসরুমে মিস করছি। কোন একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে সে জায়গাটায় আমার মনে আছে একবার আমি ক্লাস 5 না 6-এ হাফ মার্কসের জন্য থার্ড হয়েছিলাম, কারণ দুজন ফার্স্ট হয়েছিল। ওটা এখনো আপনার মনে আছে? ওটা আমার এখনো মনে আছে। কত ছিল? 1 মার্কের জন্য আমি থার্ড, কারণ দুজন ফার্স্ট, সেকেন্ড কাউকে দেওয়া হলো না, থার্ড আমি হয়ে গেলাম। এটা ছিল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাটা এখন নেই। এখন না থাকার জন্য কি হচ্ছে, ফার্স্টের সঙ্গে সেকেন্ডের বিরাট একটা মার্কসের ফারাক। তাহলে ফার্স্ট কি হবে? তার যদি দেখে যে আমার মানে গৌরবটা চলে গেল, তাহলে ঋত গৌরব পুনরুদ্ধারের জন্য সে তো বেশি খাটবে। আর যদি দেখে যে না, আমি একেবারে আমার পরে যে সে রেসে অনেক পেছনে, খরগোশের কচ্ছপের মধ্যে অনেকটা, আমি অনেকটা এগিয়ে এসেছি, এখনো আস্তে আস্তে আসুক। তবে সেক্ষেত্রে কি মনে হয় যে কোনো একটা জায়গায় টিচাররা মোটিভেট করতে পারছেন না? কোনো একটা জায়গায় কি মনে হয় গিয়ে নিজে শিক্ষকতা জীবনের এতগুলো বছরের এক্সপিরিয়েন্স থেকে যদি জিজ্ঞেস করি? আমরা আমাদের সময় যে দিদিমণিদের পেয়েছি না, মানে আমি জেনারেশন, একটা আপনি জেনারেশন, এখন আরেকটা জেনারেশন এসছে। এই জেনারেশনগুলো যদি ধরি না, আমাদের সময় যারা আমাদের পড়াতেন তারা না 100% ডেডিকেটেড ছিলেন। আমাদের সেই ডেডিকেশনটার অভাব আছে, নেই। আমরা এখন নিজেদের প্রাইভেট লাইফ নিয়ে খুব ব্যস্ত। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার সুখ, আমার শান্তি, আমি 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 এই আমিটা না আমাদেরকে অনেকটা সময় আটকে রেখেছে। এটা ডেফিনেটলি একটা কারণ। তাহলে বোথ সাইডেরই একটা, এটা ডেফিনেটলি একটা কারণ। আমরা যাদেরকে দেখেছি তাদের ধ্যান জ্ঞান ছিল আমরা স্কুলের মেয়েরা, মানে একটা কোনো কম্পিটিশনে যাব, আমার মনে আছে আমি অমিয়াদিকেও পেয়েছি, একটা বাল্মীকি প্রতিভা, একটা নৃত্যনাট্য, আমিও তাতে অংশগ্রহণ করছি একটা নাচে, স্টেট লেভেলে যাব। জ্যোৎস্নাময়ী হল, যেটা জ্যোৎস্নাময়ী হলে রিহার্সাল হচ্ছিল, আমাদের নাচ শেখাতেন দিদিমণি বিথি দত্ত। আর যেহেতু স্টেট লেভেলে যাব, সেহেতু বিথিদির হাজবেন্ড, উনি টেলিফোন এক্সচেঞ্জে চাকরি করতেন, সত্য দত্ত স্যার, ওনার কাছে আমি শিখতামও নাচ। তো বড়দি স্যারকে ডেকে পাঠালেন যে একটা পারফেকশন দরকার। উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছিলেন নাচে। আমার সঙ্গে একটা নাচ ডুয়েট ছিল, আমি আর আমার সঙ্গে ছিল রীনা চক্রবর্তী বলে একটি মেয়ে, আমার মনে আছে। বড়দি বলছেন, বড়দি তো নাচের লোক ছিলেন না, বড়দি বলছেন স্যারের নাম ধরে, সত্য অতুহার হাতটা যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, রিনার হাতটা কিন্তু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে হাতটা যে নামানো 0 থেকে এখানে 180-তে যাবে, উনি অ্যাঙ্গেল মাপছেন। আমারটা যখন 60 ডিগ্রি, রিনারটা তখন 20 ডিগ্রি। এইটা ছিল পারফেকশন। আমরা এখন পারফেকশনের সঙ্গে কম্প্রোমাইজ করি, কারণ আমরা জানি আমি যে পারফেকশনটা, অন্তত আমি আমাকে দিয়ে বিচার করছি, আমি যে পারফেকশনটা চাই সেই পারফেকশনটা কোথাও গিয়ে মিসিং, পাচ্ছি না।
সেক্ষেত্রে আমরা আশা করব যে আগামী বছর যে উচ্চ মাধ্যমিক যে হবে সেখানে হয়তো শিলিগুড়ি গার্লসের নাম থাকুক, পারফেকশনটা ওভাবে আসুক, বোথ সাইড স্টুডেন্ট টিচার সকলের কাছ থেকে সে জায়গাটা আসুক, এবং ওভাবেই আমরা আবার গর্বের সাথে বলতে পারি শিলিগুড়ি গার্লসের একটা নাম রয়েছে মেধা তালিকায়। আমরা অবশ্যই সেটা চাইবো। আজকে অনেকটাই সময় হয়ে গিয়েছে এবং ভীষণ ভালো লাগলো দিদিমণি, আপনি আসলেন, আপনি সময় দিলেন, মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এবং আমি যতটা জানলাম নিশ্চয়ই আমাদের দর্শকরাও প্রচুর জেনেছে। তো আগামী স্টুডেন্টদের জন্য যারা রয়েছে, যারা এখন আপনাকে দেখছে, আপনার যারা স্টুডেন্টরা এখন টিচার হয়ে গিয়েছে, তারাও আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা অলরেডি জীবনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন তাদের তো কিছু বলার নেই, কিন্তু তোমরা যারা আমার ছোট ছোট ছেলেমেয়েরা জীবন যুদ্ধে এগিয়ে চলেছ, তাদের জন্য বলবো স্বপ্নটাকে দেখো, অলীক স্বপ্ন নয়, যে স্বপ্নটাকে তুমি বাস্তবে রূপান্তরিত করতে পারবে সেই স্বপ্নটা দেখো, এবং সেই স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করার জন্য তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করো। 100% ডিসিপ্লিনড হও। ডিসিপ্লিনটা ভীষণ জরুরি লাইফে। জীবনের সার্থক হতে গেলে প্রথম এবং শেষ শব্দ কিন্তু ডিসিপ্লিন। যদি ডিসিপ্লিন হও তাহলে দেখবে তুমি তোমার 100% অটোমেটিক দিচ্ছ। 100% দেওয়া মানেই তোমাকে ডিসিপ্লিনড হতে হবে। তাই নিয়মানুবর্তিতা খুব প্রয়োজন। আর খুব পড়ো, পড়ার কোনো অল্টারনেটিভ নেই, পড়ো। পড়লে পরেই দেখবে, মোবাইলটাকে একটু দূরে রাখো। আমি সাধারণ ছেলে মেয়েদের জন্য বলবো, এটা মোবাইল ঘাঁটার বয়স নয়, ওটা আমাদের সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আমি ভীষণ বিরক্ত বোধ করি এই মোবাইল নিয়ে চলা। মা বাবাদের হাতে ওটা দিয়ে দাও। প্রচুর মোবাইল, অ্যাপেল কেন, আরও অনেক কিছু তোমরা একেবারে লেটেস্ট ভার্সন কেনার ক্ষমতা তখন অর্জন করবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, নিজের পায়ের তলার মাটিটাকে যদি শক্ত করতে পারো। সো ওয়েট ফর দ্যাট ডে টু পারচেজ অ্যান্ড টু ফুলফিল ইয়োর ড্রিমস বাই দ্য ডিন্ট অফ ইয়োর ওন ক্যাপাসিটি। নিজের ক্ষমতা দিয়ে অর্জন করো, এটুকুই বলবো। আশা করবো দিদিমণির এই কথাতে আপনারা অনেকটা আজকে কথা বলাতে আমরা অনেকটা জানলাম, অনেকটা শুনলাম, এবং অবশ্যই যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা দেখছো, তাদের গার্জেনরাও যারা দেখছেন, অবশ্যই পড়াশোনার কোনো শেষ নেই। আমরা তো প্রতি মুহূর্ত শিখি, প্রতিদিন শিখি, এবং অবশ্যই যারা দিদিমণিরা রয়েছেন তাদের কাছ থেকে তো প্রতিদিন শিখি। মনে হয় 5 মিনিট সময় কাটালেও হয়তো অনেকটা শিখে গেলাম। আজকে আমি অনেকটা সময় কাটালাম, ক্যামেরার ওপারেও অনেকটা সময় কাটিয়েছি, আরও একটু কাটাবো দিদিমণির সাথে, কারণ দিদিমণির সাথে 5 মিনিট থাকলেও সেটা অনেকটা শেখা। স্কুলের টিচার হোক, সেটা কলেজের হোক, সেটা ইউনিভার্সিটির হোক, প্রত্যেকের ক্ষেত্রেই। আজকের খুব সুন্দর একটা পডকাস্ট, আমাদের খুব সুন্দর একটা আলোচনা হলো। আশা করবো আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে, এবং আগামীতেও হাজির হয়ে যাব নতুন কোনো মুখ নিয়ে শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে, এবং আগামীতে অন্য মুখ নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।